আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং ফেসবুকের সকল সহকর্মী বন্ধুদেরকে আজকের ক্লাসের লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখব এবং যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলা ভাষায় কথা বলার জন্য এবং শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আজকে গ্রামার এর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, আমাদের সকল অডিয়েন্সের জন্য। আজ আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। উচ্চারণ সাধারণত আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সংবিত আর একটা হচ্ছে বিবৃত। সংবিতটা কি জিনিস? সংবিতটা হচ্ছে যে দুই ঠোঁট গোল হওয়া। গোল হওয়া মানে কি? যে উচ্চারণ করার সময় আমরা যখন অ উচ্চারণ করব, এই অ এর উচ্চারণ আর অ থাকবে না, তখন হয়ে যাবে ও। আর বিবৃত হচ্ছে দুই ঠোঁট প্রসারিত হওয়া। যখন আমরা অ এর উচ্চারণ অই করব, তখন সেটা হবে বিবৃত। তাহলে আমরা কি জানলাম? যে সংবিত উচ্চারণ হতে হলে অ এর উচ্চারণ ও হয়ে যাবে, অর্থাৎ ও কারান্ত হবে। আর বিবৃতের ক্ষেত্রে অ এর উচ্চারণ অ থেকে যাবে। তো এখানে কিন্তু আমি একটা উদাহরণ আগে থেকেই লিখে রেখেছি, সেটা হচ্ছে অতর্ষি, অতি। এইটা কিন্তু আমরা অতি উচ্চারণ না করে এটা উচ্চারণ করি আমরা অতি। কেন আমরা অতি উচ্চারণ করি, কেন এখানে ও আসলো, সেটা কিন্তু অবশ্যই আজকের ক্লাসটা যদি আপনারা ভালোভাবে করেন তাহলে কিন্তু সবকিছু আপনারা শিখে যাবেন। আর বিবৃতের উচ্চারণটা কি? এ, ও এর উচ্চারণ অ থেকে যাবে। যেমন এখানে আছে অনেক। অনেকের ক্ষেত্রে কিন্তু এই ও কিন্তু অ থেকে গেছে, এখানে কিন্তু ওকারান্ত হয়নি, কারণ এটা হবে বিবৃত উচ্চারণ। কেন এটা বিবৃত উচ্চারণ সেটা কিন্তু আজকে ক্লাস করলেই আপনারা জানতে পারবেন। তো চলেন আমরা আজকের মূল ক্লাসে চলে আসি। তো আজকের ক্লাসে অধ্বনি উচ্চারণের নিয়মের একদম ফার্স্ট যে নিয়মটা আছে সেই নিয়মটা একটু দেখি। 1 নাম্বার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তারপরের বর্ণে যদি রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার। এটা একটু ভালো করে মনে রাখবেন। কি কি? যে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে। স্বাধীন কোনটা? এখানে দেখেন আমি একটা উদাহরণ লিখছি যে অধিকার। এই অধিকার এখানে কিন্তু সরাসরি অ বসছে। এখন ব্যঞ্জনে যুক্ত কোনটা? আমরা কিন্তু সকলেই জানি যে ব্যঞ্জন বর্ণে অধিকাংশ ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু একটা অধ্বনি থাকে। তো সেই অধ্বনিটা কোথায় আছে? তারপরের উদাহরণে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ম ধরস্যু। এটা কি আমরা মধু উচ্চারণ করব না মধু উচ্চারণ করব? বিস্তারিত কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন সবকিছু। কারণ এই ম এর সাথে কি থাকে? তাহলে আমরা জানি ম এর সাথে একটা অ থাকে, আর সেটা কি হয়ে যাবে? ওকারান্ত হয়ে যাবে। তো ফুল নিয়মটা আমরা আরেকবার একটু ভালো করে পড়ি। যে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তারপরে বর্ণে যদি রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয়। তো নিয়মটা কিন্তু পড়ে গেছেন। এবার আমরা একটু উদাহরণটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে অধিকার। অধিকারে এখানে কি আছে? শব্দের প্রথমে কিন্তু ও আছে, শব্দের প্রথমে কি আছে? ও আছে, তারপরে কি আছে বলুন তো? রস্যিকা। যদি শব্দের প্রথমে অ এবং তার পরে বর্ণে যদি রস্যিকার থাকে, তাহলে ওই ও আর অ থাকবে না, সেটা হবে ওকারান্ত। ওকারান্ত মানে কি? সংবিত হবে। তাহলে এটার উচ্চারণ কি দাঁড়ালো? এটার উচ্চারণ হবে অধিকার। অধিকার। আমরা কি বলবো নাকি অধিকার? না, অধিকার বলবো না, আমরা কি বলবো? অধিকার। তারপরে মধু। শব্দের প্রথমে ম আছে, তারপরে রস্যুকার আছে, তারপরে কি আছে? রস্যুকার আছে। যদি রস্যুকার থাকে তাহলে তার আগের বর্ণে যে অধ্বনি আছে ওই অধ্বনিটা কি হয়ে যাবে? ওকারান্ত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা উচ্চারণ করতে পারি ময়কার ধরস্যু, মধু। এমন করে তারপরে উদাহরণটাতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এটা কি আছে? নদী না নদী? এর উচ্চারণ কিন্তু হবে কি? নদী। কারণ কি?
কারণ হচ্ছে যে শব্দের প্রথমে দন্তানোর সাথে একটা অধ্বনি আছে, একটা কি আছে, অধ্বনি আছে, এবং তার পরের বর্ণে কি আছে, দীর্ঘিকার আছে। তাহলে আদ্য অধ্বনির উচ্চারণ কি হয়ে যাবে, ওকারান্ত হয়ে যাবে। এবং আরো একটা জিনিস আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন, এখানে কিন্তু দীর্ঘিকার ছিল, আমি এখানে কি দিয়েছি, আমি এখানে রস্যিকার দিয়েছি। কেন দিয়েছি? কারণ উচ্চারণে কখনো দীর্ঘিকার উচ্চারিত হয় না। যদি রস্যিকার থাকে তাহলে কি দীর্ঘিকার হবে? না 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 না, সেটা কিন্তু হবে না। কি হবে? দীর্ঘিকার যদি থাকে রস্যিকার হবে, দীর্ঘিকার থাকলে রস্যিকার হবে। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এখানে দীর্ঘিকার আছে, এখানে কি আছে, দীর্ঘিকার আছে, আমি রস্যিকার লিখলাম, তাহলে রস্যিকার থাকলে দীর্ঘিকার লিখবো? না না, এটা কিন্তু করা যাবে না। শুধুমাত্র দীর্ঘিকার থাকলে রস্যিকার লিখতে হবে। তারপরে উদাহরণে কি আছে, এখানে আছে বধূ, উচ্চারণ কি হবে, বয়কার ধয় রস্যু। কেন অকারান্ত হচ্ছে এটা কিন্তু আপনারা আগে থেকেই জেনে গেছেন। তো এখন এই যে দীর্ঘকার আছে, দীর্ঘকারের পরিবর্তে আমি কি লিখছি, এখানে রস্যকার লিখছি। হ্যাঁ, এটাও কিন্তু সেম, দীর্ঘকার যদি থাকে সেই ক্ষেত্রে কি লিখতে হবে, রস্যকার লিখতে হবে। তারপরে উদাহরণে কি আছে যে তরুণ না তরুণ, উচ্চারণ কিন্তু হবে তরুণ। কারণ এখানে ওকারান্ত হবে, কারণ ত এর পরে কি আছে, রস্যকার আছে, রস্যকার থাকে তাহলে কি হবে, ওকারান্ত হবে। তয়কার রস্যু দন্তান্ন। এখন আরো একটা মজার বিষয় কিন্তু এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন, সেই বিষয়টা হচ্ছে এখানে কি মধ্যাহ্ন ছিল, কিন্তু এখানে মধ্যাহ্ন উচ্চারণ না হয়ে কি উচ্চারণ হবে, দন্তান্ন উচ্চারণ হবে। কারণ আমরা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে জানি মধ্যাহ্ন উচ্চারিত হয় না, দন্তান্ন উচ্চারণ হবে। তারপর কি আছে এখানে, সতী, অবশ্যই কিন্তু আপনারা পারবেন, এটা হবে তালবস ওকার তয় রশ্মি। এখন আপনারা কিন্তু সবাই জানেন যে দীর্ঘিকার থাকলে রস্যিকার হবে, এবং শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে তাহলে সেটা ওকারান্ত হয়ে যাবে। এখন এখানে আমি আছে দন্তস্ব, কিন্তু আমি লিখলাম তালিবস্য। এখানে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক যে উদাহরণগুলো আছে, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোতে শুধুমাত্র তালিবস্যাই উচ্চারিত হয়, সেখানে দন্তস্ব উচ্চারিত হয় না। আবার কিছু কিছু শব্দ আছে কিন্তু সেখানে দন্তস্ব উচ্চারণ হয়, তালিবস্য উচ্চারিত হয় না। সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধারাবাহিক ভাবে শিখবো অবশ্যই। তো এক নাম্বার যে নিয়মটা ছিল, এই নিয়মটা বুঝতে পারেননি কে বলেন একটু? এছাড়া আরো কিন্তু অনেক উদাহরণ আমরা লিখতে পারি, যেমন গ তরসি গতি, না কি হবে বলেন তো, গতি, গয়কার তরসি গতি। এমন কি যদি থাকে মতি, তখন আপনারা কি লিখবেন, মতি কি লিখবেন, ময়কার তরসি মতি। ওকে, এক নাম্বার নিয়মটা কি বুঝতে পেরেছেন? এক এক নাম্বার নিয়মটা আমি আরেকবার রিপিট করি, যে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তার পরে বর্ণে যদি কি কি দেখেন তো, এখানে চারটা, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার যদি থাকে, তবে আদ্য অধ্বনি, আদ্য মানে কি, আদ্য মানে হচ্ছে প্রথমে থাকা অধ্বনি, আদ্য মানে প্রথমে থাকা অধ্বনি উচ্চারণ ওকারান্ত হবে। ওকে, এক নাম্বার নিয়মটা ক্লিয়ার সকলের? ওকে, আমরা কিন্তু এভাবে ধারাবাহিক ভাবে প্রতিদিন যদি আমরা একটু উচ্চারণ প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের উচ্চারণটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে। আমি আরো একবার রিপিট করি, যে অধিকার, অধিকার উচ্চারণ হবে নাকি এটা অধিকার উচ্চারণ হবে, উচ্চারণটা হবে অধিকার। মধু না হয়ে কি, মধু না হয়ে কি হবে, মধু। নদী না হয়ে কি হবে, নদী। বধূ না হয়ে কি হবে, বধূ। তরুণ না হয়ে কি হবে, তরুণ। সতী না হয়ে কি হবে, সতী। ওকে, এক নাম্বার নিয়মটা আমাদের ক্লিয়ার। আমরা এবার দুই নাম্বার নিয়মে চলে যাব। দুই নাম্বার নিয়মটা খুবই সহজ, খুবই সহজ। ওকে, দুই নাম্বার নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তার পরের বর্ণে যদি জ ফলা থাকে, কি ফলা, জ ফলা, অর্থাৎ জ ফলা, জ ফলা থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণ কি হয়ে যাবে, ওকারান্ত হয়ে যাবে। আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয়ে যাবে, অর্থাৎ সংবিত হবে। এবং এবং
জফলা যুক্ত বর্ণটি দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে তার মানে কি? দ্বিত্ব হওয়া মানে দুইবার উচ্চারিত হওয়া। দ্বিত্ব হওয়া মানে কি? দুইবার উচ্চারিত হওয়া। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে লিখতে পারি এখানে পণ্য, লিখতে পারি পণ্য, লিখতে পারি আমরা সত্য, পারি গদ্য। দেখেন এখানে একটু খেয়াল করেন যে শব্দের প্রথমে কি আছে? অধ্বনি আছে এবং তার পরের বর্ণে কি আছে? জফলা আছে। আর পরের বর্ণে যদি জফলা থাকে তবে আদ্য অধ্বনির উচ্চারণটা কি হয়ে যাবে? ওকারান্ত হবে। এবং জফলাযুক্ত যে বর্ণটি আছে এই বর্ণটি কিন্তু দ্বিত্ব হবে। অর্থাৎ তাহলে অ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ও। আর দন্তান্ন দন্তান্নকার অন্য। এখন দেখেন যে এই দন্তান্নর তলায় একটা কি দিতে হবে বলেন তো? হস ব্যবহার করতে হবে। একটা কি ব্যবহার করতে হবে? একটা হস ব্যবহার করতে হবে। এই হসটা কি জিনিস? এই হসটা কি জিনিস? এই হসটা হচ্ছে প্রত্যেকটা অক্ষরের শেষে যদি মুক্ত অক্ষর থাকে তাহলে কি হবে? সেটা মুক্ত বর্ণ যদি থাকে তার তলায় একটা হস হবে। অর্থাৎ আপনারা যদি একটু খেয়াল করেন অক্ষর আর বর্ণের মধ্যে পার্থক্যটা কি? কেউ কি বলতে পারবেন অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্য কি? আমি যদি এখানে একটা শব্দ লিখি যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কয়টা অক্ষর আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি কে কে অ্যান্সার করতে পারবেন? দ্রুত একটু অ্যান্সার করে কমেন্টের মাধ্যমে জানাই দেন যে বিশ্ববিদ্যালয় শব্দটির মধ্যে কয়টি অক্ষর আছে? হ্যাঁ, অনেকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে কয়টি অক্ষর আছে। আমি আপনাদেরকে একটু বলে বোঝাই যে অক্ষর আর বর্ণের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। বর্ণ কি জিনিস আর অক্ষর কি জিনিস? দেখেন যে আমরা জানি ধ্বনির লিখিত যে রূপ, ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। হ্যাঁ, অক্ষর কি জিনিস? নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে উচ্চারিত প্রতিটি বর্ণ সমষ্টিকে কি বলা হয়? অক্ষর বলা হয়। সেই সুবাদে এখানে কি বলতে পারি? আপনারা কি এভাবে গোনা শুরু করেছেন যে ব একটা অক্ষর, তালিবস্য একটা অক্ষর, এখানে ব আরেকটা অক্ষর, এটা আরেকটা অক্ষর, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এভাবে কয়টা পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা। এই সাতটা কিন্তু আপনার বর্ণ খুঁজে পাবেন, কিন্তু অক্ষর কিভাবে আপনারা খুঁজে পাবেন? যে নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে উচ্চারিত। নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে আপনি বিশ্ববিদ্যালয়টা একবার উচ্চারণ করেন। 20, প্রথমে ফার্স্ট অফ অল উচ্চারণ কি আসবে? 20, তারপরে কি? শো, তারপরে কি? বিদ, তারপরে দা, তারপরে লয়। কয়টা কয়টা অক্ষর পেয়েছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অক্ষর। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে? এখানে কিন্তু 5টি অক্ষর রয়েছে। এবং দেখেন আমি যখন 20 লিখছি তখন এই 20 এর তলায় একটা হস দিয়েছি, আর যখন বিদ লিখছি দয়ের তলায় একটা হস দিয়েছি। দেখেন এই যে 20 একটা অক্ষর, এই অক্ষরের শেষ যে বর্ণটি আছে তালিবস্যা, এই তালিবস্যা বর্ণটিতে কিন্তু কি আছে? মুক্ত বর্ণ, অর্থাৎ একার, ওকার, রস্যিকার, দীর্ঘিকার কোনো কিছুই যুক্ত নেই, যার কারণে আমি এখানে একটা হস দিয়েছি। এখানে তালিবস্যায় ওকার আছে, এখানে কোনো হসের কোনো প্রয়োজন হয়নি। দেন এখানে বিদ, সেম কাজটাই দেখেন একটা অক্ষর, এই অক্ষরের শেষের যে বর্ণটা আছে সেই বর্ণটা হচ্ছে দ। দ কিন্তু একটা মুক্ত বর্ণ, যার কারণে আমি এখানে কি দিয়েছিলাম? একটা হস দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই বিষয়টা। তো আমরা মূল ক্লাসে চলে আসি যে অন্য। অন্য শব্দটা উচ্চারণ করতে গেলে প্রথমে আমরা উচ্চারণ করতেছি অন। এই অন উচ্চারণ করার পরে দেখেন হচ্ছে
যে এই যে শব্দের শেষ যে বর্ণটা দন্তান্ন, এই দন্তান্ন একটা মুক্ত বর্ণ, মুক্ত বর্ণ, যার কারণে আমরা এখানে একটা হস ব্যবহার করেছি। আমরা দ্বিতীয় উদাহরণটাতে একটু দেখতে চাই, সেটা হচ্ছে এটা কি পণ্য হবে নাকি পণ্য হবে? এটার উচ্চারণ হবে পণ্য, পয়কার দন্তান্ন, পন দন্তান্ন একারে ন, পণ্য। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আগেই বলেছি যে মধ্যাহ্ন উচ্চারিত হয় না, উচ্চারণ হবে কি দন্তান্ন। দেন সত্য কি আছে, সত্য, এটা কি হবে তাহলে বস্যায়কার ত তয়কার। কারণ আমরা জানি শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে, তারপরে বর্ণে যদি জফলা থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয় এবং জফলা যুক্ত বর্ণটি দীপ্ত হয়, এই জন্য তয়ের উচ্চার দুইবার হয়েছে। দেন গদ্য, গয়কার দগদ দয়কারে দো, গদ্য। ক্লিয়ার? ওকে, তো এইগুলো যদি আপনারা পারেন, আমি একটু আপনাদেরকে কঠিন করতে চাই বিষয়টা, যে লভ্য, আর আরেকটা উচ্চারণ যদি আমি দেই এখানে সভ্য, তথ্য। এখন বলেন এগুলোর উচ্চারণ কি হবে? এগুলোর উচ্চারণ কি হবে বুঝতে পারবেন? লভ্যর উচ্চারণটা হবে লয়কার ব, লোভ ভয়কারে লভ্য। এখন অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করা শুরু করে দিয়েছে যে ভাইয়া এখানে কিন্তু আপনি ত এর উচ্চারণ দ্বিত্ব করেছিলেন, ত দুইবার লিখছেন দ্বিত্ব করার সময়, কিন্তু আপনি ভয় যখন জফলা ছিল আপনি ব লিখলেন প্রথমে, তারপরে ভ কেন লিখলেন? এটার কারণ হচ্ছে আমাদের বাংলা বর্ণমালায় কিছু মহাপ্রাণ বর্ণ আছে, যেমন 2 নাম্বার এবং 4 নাম্বার বর্ণ যেগুলো আছে, এই বর্ণগুলো, এই বর্ণগুলোর সাথে যদি জফলা থাকে, অর্থাৎ মহাপ্রাণ বর্ণের সাথে যদি জফলা থাকে, তাহলে আগে অল্প প্রাণ উচ্চারিত হবে, তারপরে মহাপ্রাণ উচ্চারিত হবে। ওকে, তো অল্প প্রাণ আর মহাপ্রাণ নিয়ে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, তো তাদের প্রশ্নটা একটু সলভ করার জন্য আমি খুব সহজে অল্প পরিসরে ছোট্ট একটা ছক আপনাদের মাঝে একটু তুলে ধরি। যে প্রথমে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বাংলা অঘোষ, আরেকটা হচ্ছে কি ঘোষ। তো এই অঘোষে দুইটা আর ঘোষে দুইটা। ওকে, অঘোষ বর্ণ কোনগুলা? অঘোষকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহা প্রাণ। ঘোষ বর্ণগুলো কিন্তু সেম ভাবে একই ভাবে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহা প্রাণ। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে অল্প প্রাণ বর্ণ কোনগুলো? ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। এটা কি? খ, ছ, খ, থ, ফ। মহাপ্রাণ বর্ণগুলো তাহলে অঘোষ বর্ণের মহাপ্রাণ বর্ণগুলো আমরা কোনগুলো পাইলাম? যে খ, ছ, ঠ, থ, ফ। এখন এই যে থয়ের সাথে যদি কোনো জফলা যুক্ত থাকে, থয়ের সাথে যদি কোনো জফলা যুক্ত থাকে, অর্থাৎ মহাপ্রাণ বর্ণের সাথে যদি কোনো জফলা যুক্ত থাকে, তাহলে আগে অল্প প্রাণ উচ্চারিত হবে, অর্থাৎ থয়ের আগে কে আছে? ত। তাহলে আগে কোনটা উচ্চারণ হবে? ত। ঠিক তেমনই ভাবে এখানে একটু খেয়াল করেন, আমি এখানে একটা উদাহরণ লিখছি যে তথ্য, এটার উচ্চারণ কি হবে? শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে, তারপর যদি জফলা থাকে, তাহলে আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হবে এবং পরেরটা দ্বিত্ব হবে। এটার উচ্চারণ হবে তয়কার তত, থয়কারে থ। কারণ থ একটা কি মহাপ্রাণ বর্ণ, এই মহাপ্রাণ বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার আগের অল্প প্রাণটা উচ্চারিত হবে, তারপর মহাপ্রাণ উচ্চারিত হবে। বুঝতে পেরেছেন? ঠিক এমনই ভাবে আমরা এখানে কিন্তু গ, তারপর ঝ, ত, থ,
দ, তারপর এখানে কিন্তু ধ, প, ফ, ব, ব লিখতে পারি আমরা, ব, ক, খ, গ, ঘ, এটা কি ঘ, চ, ছ, বর্গ, জ, ঝ, ঝ, তারপরে হচ্ছে ঢ, তারপরে হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। এই তো আমরা ভ পেয়ে গেছি। দেখছেন এই ভ একটা কি কি বর্ণ? ভ একটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। যদি মহাপ্রাণ বর্ণের সাথে জফলা যুক্ত থাকে তাহলে তার আগেরটা উচ্চারিত হবে। আগেরটা উচ্চারিত হলে কি হবে? এখানে এই সভ্য উচ্চারণটা কি হবে? তালবস্যয়কার ব, সব, ভয়কারে ভ, সভ্য। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমরা তাহলে কি শিখলাম? যদি মহাপ্রাণ বর্ণের সাথে জফলা যুক্ত থাকে তাহলে আগে অল্প প্রাণ উচ্চারিত হবে, তারপরে মহাপ্রাণ উচ্চারিত হবে। এবার আপনাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই, এটা হচ্ছে আজ কিন্তু ৩৬শে জুলাই, অর্থাৎ আজকে এই দিনে আমাদের এই দেশটা আবার নতুন ভাবে জাগ্রত হয়েছে, নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশটাকে আমাদের পক্ষ থেকে, আমাদের লাইভ ক্লাসের পক্ষ থেকে আরো একবার রক্তিম সালাম জানাই। এবার এখন আসুন, আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তো যখন এই অনুষ্ঠানে আপনাদের প্রিয় শিক্ষক, তারপরে শিক্ষার্থী সকলে মিলে একটা অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানে আমরা যখন অধ্যক্ষকে আমন্ত্রণ জানিয়েছি, তখন আমরা কিভাবে আমন্ত্রণ জানিয়েছি? সেই অধ্যক্ষ উচ্চারণটা কিভাবে করেছি আমরা? অধ্যক্ষ, দেন আছে অধ্যাপক, অধ্যাপক। এটার উচ্চারণ আমরা কি করছি? অধ্যাপক করছি নাকি অধ্যাপক বলে সম্বোধন করছি? হ্যাঁ, স্যারকে যদি অধ্যাপক বলে সম্বোধন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চরম একটা ভুল করেছেন। এটা সঠিক উচ্চারণ কিন্তু হবে অধ্যাপক। সঠিক উচ্চারণ কি হবে? অধ্যাপক। কারণ কি? এই যে শব্দের প্রথমে অধ্বনি আছে, তারপরে বর্ণে কি আছে? জফলা আছে, যার কারণে আদ্য অধ্বনির উচ্চারণটা কি হয়েছে? ওকারান্ত হয়ে গেছে। অধ্যাপক উচ্চারণটা কি হবে? ওকে, আপনারা কি এখন আমাকে আবারও প্রশ্ন করবেন যে এখানে দ কেন দিলাম? দ এই জন্যই দিলাম কারণ ধ একটা কি মহাপ্রাণ বর্ণ। যেহেতু ধ একটা মহাপ্রাণ বর্ণ, সুতরাং আমরা আগে অল্প প্রাণ উচ্চারণ করেছি, দেন আমরা ধ উচ্চারণ করেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, এখন এটা কি অধ্যক্ষ না অধ্যক্ষ? এটার উচ্চারণ কিন্তু হবে অধ্যক্ষ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে খিয়াটাকে ভেঙে আপনি ক আর খ লিখলেন, কারণ কি? এই কারণ সমাধান করার জন্য কিন্তু আমাদের ৩ নাম্বার নিয়ম। তো আমরা ৩ নাম্বার নিয়মে যদি একটু চলে যাই, ৩ নাম্বার নিয়মটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পাই? যে ৩ নাম্বার নিয়ম, আমরা এতক্ষণ ২ নাম্বার নিয়ম পড়ছিলাম, এবার আমরা ৩ নাম্বার নিয়ম পড়বো। এবার আমরা ৩ নাম্বার নিয়ম পড়বো। ৩ নাম্বার নিয়মটা কি? ৩ নাম্বার নিয়মটা হচ্ছে সবকিছু ঠিকঠাক, শুধুমাত্র এই জফলা থাকবে না, এইখানে জাস্ট খিয়া হবে। এখানে একটা জাস্ট খিয়া হবে, একটা খিয়া হবে। দেখেন ৩ নাম্বার নিয়মটা কি? শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তারপরে বর্ণে যদি খিয়া থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয়। আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয়। ওকে, যেমন উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাই? যে কক্ষ, পক্ষ, দেন একটু আগে যেটা লিখছিলাম অধ্যক্ষ, পরীক্ষা। তো এই উদাহরণগুলোকে আমরা একটু ব্যাখ্যা করলে কি পাই? যে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে এবং তার পরে মানে যদি ক্ষিয় থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণ সংবিত হবে, অর্থাৎ ওকারান্ত হবে। খেয়াল করেন ক্ষিয় আছে, তাহলে আগের একটা কি হয়ে যাবে?
আগের উচ্চারণটা হবে ওকারান্ত হবে। আর ক্ষীয়টাকে ভাঙলে আমরা সাধারণত ক প্লাস মূর্ধন্য স পাই। ক প্লাস মূর্ধন্য স পাই। কিন্তু আমরা যখন উচ্চারণ করব, উচ্চারণের ক্ষেত্রে কটাকে কিন্তু ভাঙলে আমরা পাই ক প্লাস খ। ক প্লাস খ। ওকে, তাহলে কক্ষর উচ্চারণটা কি হবে? কয়কার ক, ক্ষয়কারে খ, কক্ষ। পক্ষ হবে উচ্চারণ নাকি পক্ষ হবে? উচ্চারণটা হবে পক্ষ। কয়কার আর ক্ষীয়টাকে ভাঙলে কি পাবো? ক আর খ একটা ওকার, পক্ষ। ওকে, তারপর কি এখানে অধ্যক্ষ। আবার বলুন, অধ্যক্ষ নাকি অধ্যক্ষ? এটার উচ্চারণ হবে অধ্যক্ষ। অধ্যক্ষ। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবেন। এই প্রশ্নটা কি আসে বলুন তো? যে বারবার পরীক্ষায় আসে। দেন পরীক্ষা, পরীক্ষা মানে আমাদের জন্য একটা ভয়ের কারণ, যে এই ভয়টা কিন্তু আর পাওয়া যাবে না। পরীক্ষার উচ্চারণটা কি হবে একটু বলেন তো? যে ওই যে 1 নম্বর নিয়মটা কি আপনাদের মনে আছে? যে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে, তার পরে বর্ণে যদি রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণটা কি হয়ে যাবে? ওকারান্ত হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে পয়কার রয় রস্যি হয়ে যাবে। রয় দীর্ঘিকার লিখবো নাকি রস্যিকার লিখবো? রয় রস্যিকার লিখবো। আর ক্ষয়টাকে ভাঙলে পরিক ক্ষয়াকারে খা, পরীক্ষা। এমনই ভাবে যদি আরো থাকে আপনাদেরকে আরো উদাহরণ লিখতে পারি আমরা। পরীক্ষিত, এটার উচ্চারণ কি হবে? পয়কার রস্যি ক, পরিক ক্ষয়রস্যি তয়কারে তো, পরীক্ষিত। উচ্চারণ ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, পরীক্ষিত উচ্চারণটা কি হবে? পয়কার রস্যি ক, ক্ষয়রস্যি তয়কার, পরীক্ষিত। এই গুড। ওকে, 3 নম্বর নিয়ম বুঝতে পারেননি কে? বলেন, 3 নম্বর নিয়ম কি সকলে বুঝতে পেরেছেন? ওকে, যদি 3 নম্বর নিয়ম আপনারা সকলে বুঝতে পারেন, তাহলে আমরা এবার কত নম্বর নিয়মে চলে যাব? আমরা কিন্তু এবার 4 নম্বর নিয়মে চলে যাব। আর আজকে কিন্তু আমরা বলছিলাম যে আজকে মাত্র 5টা নিয়ম শিখবো, যেহেতু আজকে প্রথম ক্লাস। কারণ প্রথম ক্লাস করতে সকলে একটু এক্সাইটেড মুড থাকে, আবার একটু ধৈর্য কম থাকে। তো এই জন্য আমরা শুধুমাত্র 5টি নিয়ম শিখবো। 4 নাম্বার নিয়ম যেটা আছে আমাদের, 4 নাম্বার নিয়মটা কি? 4 নাম্বার নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে, স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তার পরের বর্ণে যদি রিকার থাকে। কি কার বলেন তো? রিকার। কি কার? রিকার থাকলে, রিকার যদি থাকে, তবে আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, উদাহরণগুলো একটু দেখি। উদাহরণ হিসেবে যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে মসৃণ। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ কি মসৃণ হবে না মসৃণ হবে? এটার উচ্চারণ হবে মসৃণ। মসৃণ। এখন আমাকে প্রশ্ন করবেন অনেকে যে ভাই একটু আগেই তো আপনি বলছিলেন যে দন্তস্ব থাকলে তালিবস্যা লিখতে হয়, কিন্তু আপনি এখানে কেন দন্তস্ব লিখলেন? তো এই প্রশ্নের সমাধান কিন্তু আমি অন্য আরেকটা ক্লাসে অবশ্যই আপনাদের মাঝে সমাধান করার চেষ্টা করব। এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মূর্ধন্য হবে না, হবে কি দন্তান্ন। তেমনই ভাবে আপনাদের থাকতে পারে উদাহরণ হিসেবে, এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ কি হবে? এটা কি হবে বলেন, আপনারাই বলেন। হ্যাঁ, যদি শব্দের প্রথমে অবদানি থাকে, তারপরে যদি রিকার থাকে, আগেরটা ওকারান্ত হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, কখনো এর জ অন্তর্জ এটা কিন্তু উচ্চারিত হয় না। এর উচ্চারিত হবে কি বর্গজ। বর্গীয় জ, বর্গজ জ না, কিন্তু সঠিক উচ্চারণ কি বর্গীয় জ। বর্গীয় জ। ওকে, তাহলে এইটার সঠিক উচ্চারণ হবে যকৃৎ। মসৃণ যকৃৎ। এখন এই জায়গাটাতে আমি আপনাদেরকে আরেক
একটু বেশি বেশি আপনাদেরকে আহ জানাতে চাই যে আপনারা কেমন শিখছেন আমার এই প্রশ্নের উত্তরটা দেন। লোক নৃত্য, এটার উত্তর কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। সবাই দ্রুত কমেন্টের মাধ্যমে জানান যে এইটার উচ্চারণ কি হবে। দ্রুত 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 জানান আমাদেরকে, দ্রুত জানান। আর আমরা কিন্তু এখন থেকে রেগুলার রেগুলার লাইভ ক্লাস প্রতিদিনই সন্ধ্যার পরপরই লাইভ ক্লাসে আপনাদেরকে এইচএসসি 26 এবং 27 ব্যাচ যারা আছেন আমাদের এই ফেসবুক পেজটাতে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে আপনাদের প্রিপারেশনে কখনোই কোনোভাবেই ঘাটতি হবে না, একদমই 100% প্রিপারেশন কমপ্লিট হবে বলে আমি আশা করছি। ওকে, দেন লোকনৃত্য অনেকেই অ্যান্সার করেছেন। আমি এটার উচ্চারণ একটু লিখে দেই, লয়কার কয় ওকার হবে। কেন এখানে কয় ওকার হবে? কারণ রিকার আছে, তাহলে আগেরটা ওকারান্ত হবে। লোক, আর এই যে কি আছে ত, ত এর সাথে কি আছে জফলা আছে, জফলা থাকলে কি হবে বলতো ওকারান্ত হবে। লোক নৃত্য, লোক নৃত্য। ওকে, 4 নম্বর নিয়মটা কি সকলে বুঝতে পেরেছেন? 4 নম্বর নিয়মটা, হ্যাঁ 4 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে স্বাধীন অথবা ব্যঞ্জনে যুক্ত, তারপরে বর্ণে যদি রিকার থাকে তবে আদ্য অধ্বনির উচ্চারণ ওকারান্ত হয়। যেমন উদাহরণ হিসেবে মসৃণ, এটা কিন্তু পরীক্ষায় প্রায় বারবারই আসে, বারবারই কিন্তু এটা পরীক্ষায় দেখা যায়। ওকে, এটাও কিন্তু আসে। সুতরাং আপনারা কিন্তু একটু ভালোভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন সকলে। ওকে, একদমই সর্বশেষ নিয়মটা, আজকের লাইভ ক্লাসটা আমরা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। এজন্য সর্বশেষ যে 5 নম্বর নিয়মটা আছে সেই 5 নম্বর নিয়মের মাধ্যমে কিন্তু আজকের ক্লাসটা আমরা শেষ করতে চাচ্ছি। ওকে, 5 নম্বর নিয়মটা দেখেন, শব্দের শব্দের প্রথমে যদি অ যুক্ত রফলা থাকে, অ যুক্ত রফলা থাকে তবে আদ্য, আদ্য অর্থাৎ প্রথমে থাকা, আদ্য অধ্বনির উচ্চারণ ও কারান্ত হবে, ও কারান্ত হয় বা হবে, একই কথা। ওকে, যেমন উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাই, অযুক্ত রফলা, অযুক্ত রফলা। তো অযুক্ত রফলায় আমরা কি দেখতে পাই? ফার্স্ট অফ অল যে প্রভাত, প্রভাত, প্রভাত একটা কি কবিতা। এই কবিতাটা কে লিখছেন, কে বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন তাহলে আজকের লাইভ ক্লাসে তিনি হচ্ছে বিজয়ী অডিয়েন্স হিসেবে ঘোষিত হবেন। দেখা যাক কে কে বলতে পারে যে প্রভাত কবিতাটি কে লিখেছেন। তো যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। প্রভাত উচ্চারণটা কি হবে? দেখেন আমি এখানে 5 নম্বর যে নিয়মটা লিখেছি সেই 5 নম্বর নিয়মটা হচ্ছে যে শব্দের প্রথমে যদি অযুক্ত রফলা থাকে, অযুক্ত রফলা অর্থাৎ পয়ের সাথে একটা অ আছে আর কি কি যুক্ত আছে, রফলা যুক্ত আছে, তাহলে এটা যদি থাকে তাহলে আদ্য অধ্বনির উচ্চারণটা কি হবে? ওকারান্ত হবে। দেন তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে রফলা ওকার ভয়াকার ত, প্রভাত। এখানে তয়ের তলায় কিন্তু আমরা একটা কি দিয়েছি বলেন তো? হস দিয়েছি। মনে আছে তো কেন দিয়েছি? প্রভাত। এমনই কিন্তু উদাহরণ আরো অনেক আছে, সেই উদাহরণগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে প্রথম, প্রথম উচ্চারণটা কি হবে আপনারা সকলেই বুঝে গেছেন ইতিমধ্যে, পয়রাফলা ওকার হয়কার প্রথম। এমন করে আর কি থাকতে পারে যে গ্রহণ থাকতে পারে, গ্রহণ, গয়রাফলা ওকার হয়কার দন্তান্ন, গ্রহণ। থাকতে পারে হচ্ছে আমাদের এখানে ভ্রমণ, ভ্রমণ, ওকার ময়কার মধ্যাহ্ন কিন্তু হবে না, কি হবে? দন্তান্ন, ভ্রমণ। তাহলে
প্রথম না বলে আমরা কি বলতে পারবো বলুন তো, যে প্রথম। প্রথম প্রভাত, এটার সঠিক উচ্চারণ হবে প্রভাত। গ্রহণ, ভ্রমণ। তো আজকের ক্লাস ছিল যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এই আজকের অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম ছিল এই 5টি নিয়ম আপনারা যদি সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে বাকি যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। আর সাধারণত অধ্বনির 12 থেকে 13টা নিয়ম আমি আপনাদেরকে করাবো। এই 12 থেকে 13টা নিয়মের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষায় 100% আসবে বলে আমি আশাবাদী, এবং এর বাইরে থেকে কখনোই কোনো প্রশ্ন আসে নাই আর আসবেও না, এটা বলা যেতে পারে। ওকে, সর্বশেষ আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে আজকের লাইভটাকে বিদায় জানাচ্ছি এবং আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিব। তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, একটাই হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে অধ্যাপনা, এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ আপনারা সকলেই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে অধ্যাপনা উচ্চারণটা কি হবে। আশা করি সকলেই আজকের ক্লাসটা এনজয় করেছেন। আমাদের আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ